আজ আমরা পড়ব আমাদের যে শিক্ষা, আমাদের ভারতবর্ষে যে শিক্ষার যে বিস্তার হয়েছে, আমরা বলতে পারি আধুনিক যুগে যে শিক্ষার বিস্তার যবে থেকে শুরু হয়েছে, তার মধ্যে কিছু বড় বড় শিক্ষাবিদ জন্মেছেন যারা এই শিক্ষার বিস্তারে সাহায্য করেছে। ঠিক আছে, তার মধ্যে একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা নাম, খুব গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি ওনার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে বিদ্যাসাগর বলতাম কারণ উনি অনেক জ্ঞানী ছিলেন, অনেক বিদ্যাবান ছিলেন বলতে। তো ওনার সম্বন্ধে আমরা যখন পড়ি, আমরা ফার্স্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতে আমাদের মাথায় কি আসে, সব থেকে আগে কি মনে হয়? ধরো এই নামটা শুনলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কি চট করে মাথায় কি আসে বলতো? কিসের জন্য বিখ্যাত লোকটা? আমরা যাব পুরোটা, আমরা সেটা নিয়ে ডিসকাস করব। এই ইউনিটে ওনার সম্পর্কেই বলা আছে, কিন্তু তার আগে আমাদের জানা দরকার যে এত বছর ধরে তোমরা বাংলা পড়েছো, ঠিক আছে, বাংলা তো সাবজেক্ট হিসেবে ছিল, তো তোমরা বিদ্যাসাগরের লেখা অনেক কিছুই পড়েছো। চট করে কি মনে আসে বিদ্যাসাগর বলতে? एक एक करके पूछूंगी मैं। किसको सबसे पहले क्या याद आता है हमें जब पहले बार ये टर्म सुनते हैं ईश्वरचंद्र विद्यासागर, द नेम, व्हेन वी हर्ड द नेम, व्हाट वी रिमेंबर, क्या हमारे दिमाग में आता है? अनंग मोहिनी, एनीथिंग? स्मार्टली बोलो, क्या याद आता है, क्या क्या लगता है, किस चीज के साथ जुड़ा हुआ है ये आंटी? नलछर बॉयज, নাম শুনে কি মনে হয়? কি করেছে লোকটা, কেন বিখ্যাত? याद नहीं है? चलो आज एक साथ सीखते हैं इनके बारे में। स्पेशली गर्ल्स, यू शुड टेल। क्यों पता है कि हमारे ये इंडिया में, हमारे भारतवर्ष में ये दो इंसान बहुत जरूरी है। जब रेनेसां के टाइम है, जब सब कुछ चेंजेस हो रहा है, हमारे हिंदू समाज में स्पेसिफिकली बहुत कुछ चेंजेस हो रहा है, तो ये दो इंसान है जिन्होंने बहुत संस्कार किया, पुराने नियम नीति को चेंज कर दिया, स्पेशली गर्ल्स के लिए काम किया, औरत के लिए काम किया। ये दो इंसान में एक है राजा राम मोहन रॉय, जिन्होंने वो सतीदाह प्रथा को बंद किया था, और दूसरा जो है वो है ईश्वरचंद्र विद्यासागर, जिसने विडो रीमैरिज एक्ट को लाया थे। विडो रीमैरिज एक्ट माने विधवा पूर्ण विवाह आईन, ठीक है, पूरा चेंज हो गया, पूरा समाज को चेंज कर दिया इन्होंने, बहुत बड़ा एक संस्कार कर दिया, ठीक है। इस वजह से ये आदमी फेमस है। शिक्षा का विस्तार तो है, हम जो एजुकेशन पढ़ रहे हैं अभी, एजुकेशन के बारे में हम लोग जब पढ़ेंगे हम लोग देखेंगे उन्होंने कैसे कैसे शिक्षा का विस्तार किया। मैं बंगाली में बात करूं? हाँ बोलो मैम। टॉपिक है ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ষষ্ঠ অধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনার আসল নাম ছিল। জন্ম উনার 1820 সালে, ঠিক আছে, 1820 সালে। 1 minute, let's see, so we are talking about his birth। उनका जन्म हुआ 1820 को, ओके। উনার মৃত্যু হয় 1891 সালে। উনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলার অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। তো এই শব্দটা যে ব্যবহার হয়েছে সমাজ সংস্কারক, এটা কেন হয়েছে? উনি সমাজকে সংস্কার করেছিলেন, সমাজের মধ্যে নানা রকম পরিবর্তন এনেছিলেন। যে সমস্ত প্রথা ভারতীয় সমাজকে ধীরে ধীরে পিছনের দিকে টানছিল, খারাপ করে দিচ্ছিল, নষ্ট করে দিচ্ছিল, সেই সমস্ত প্রথার বিরুদ্ধে উনি লড়েছেন। তো যে সমস্ত মানুষরা আমাদের সমাজের উন্নতি করতে, সমাজকে সংস্কার করতে সাহায্য করেছেন, তাদেরকে আমরা সমাজ সংস্কারক বলি। যেমনি স্বামী দয়ানন্দ সরস্বতী, যেমনি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেমনি রাজা রামমোহন রায়, ঠিক আছে, এরা অনেক কিছু করেছে আমাদের সমাজের জন্য। এই জন্যে আমরা বলছি উনি অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ছিলেন। কি ছিলেন? সমাজ সংস্কারক, শিক্ষাবিদ। শিক্ষাবিদ মানে টিচার বলতে পারো, শিক্ষক, এবং যিনি শিক্ষার প্রসারে সাহায্য করেন, শিক্ষাকে ছড়াতে সাহায্য করেন মানুষের মধ্যে, ঠিক আছে, শিক্ষাবিদ। এবং মানবতাবাদী চিন্তাবিদ, মানুষের জন্য চিন্তা করতেন, মানুষের কল্যাণের জন্য চিন্তা করতেন, ভালো যাতে হয় সেই কারণে চিন্তা করতেন, ঠিক আছে। তখনকার দিনে কি ছিল, এত তো স্কুল কলেজ ছিল না, তো এডুকেশন যদি ছড়াতে হয় তাহলে কি খুলতে হয়, স্কুল কলেজ এগুলো প্রতিষ্ঠা করতে হয়। তো সাধারণ মানুষের শিক্ষার উন্নয়ন, যাতে সাধারণ মানুষ পড়বার সুযোগ পায়, শিক্ষার সুযোগ পায়, সেগুলো উনি দেখতেন, ঠিক আছে। নারী শিক্ষার বিস্তার, এখনকার দিনে তোমরা সবাই মেয়েরা সব স্কুল কলেজে পড়ো, ঠিক আছে, তখনকার দিনে কিন্তু এত মেয়েদের সুযোগ সুবিধা ছিল না। মেয়েদের বেশিরভাগই বাড়ির অন্দরমহলেই রাখা হতো, পর্দার পিছনে, ঠিক আছে। তাদেরকে এত অ্যালাউ করা হতো না যে তারা গিয়ে স্কুলে পড়বে সবার সঙ্গে, কোয়েট স্কুল তো ছিলই না, ছেড়েই দাও, ঠিক আছে। গার্লস যে স্কুলের প্রতিষ্ঠা, যে মেয়েদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা, যেখানে মেয়েরা পড়তে পারবে, মেয়েদের মধ্যে পড়াশুনো করানো, তখনকার দিনে কিন্তু এরকম ব্যাপার ছিল না, মেয়েদের পড়াশোনার ব্যাপারে কেউ কোনো গুরুত্বই দেয়নি, ঠিক আছে। এই সময় থেকে এইসব বিখ্যাত মানুষেরা, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরো কিছু লোকজন, যারা এই সময় মেয়েদের শিক্ষার ব্যাপারে চিন্তা করেছেন, মেয়েদের জন্য স্কুল, যেখানে মেয়েরা পড়তে পারবে, মেয়েরা স্কুলে যেতে পারবে, ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট তুমি দেখতে পাবে, এক মিনিট, বিধবা পুনর্বিবাহ প্রবর্তন। কি অর্থ এটা? আগেকার দিনে ছোট ছোট মেয়েদের না বিয়ে দিয়ে দিত, ঠিক আছে, একে বলে গৌরী দান। গৌরী মানে দেবী দুর্গা, দেবী দুর্গার বিভিন্ন বয়সের রূপকে তোমার বিভিন্ন নাম দিয়ে ডাকা হয়। তো ওই 9 বছরের মেয়েদের মধ্যে মানে ওদেরকে বলা হতো গৌরী। তো এদেরকে দান করে দেয়, মানে 8-9 বছরের মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, সে কিন্তু সংসার বলতে কিছুই বোঝে না, সে পড়াশোনার সুযোগও পেল না, খেলাধুলো করার সুযোগও পেল না, কিন্তু তাকে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিল। কার সঙ্গে বিয়ে দিল? একটা বুড়ো মানুষের সঙ্গে বিয়ে দিল, ঠিক আছে। এবার সে কদিন পরেই মরে গেল। এবার ওই ছোট্ট বাচ্চা মেয়েটি যে জীবনের কিচ্ছু বোঝে না, সে বিধবা হয়ে গেল। এবার বিধবা মানে সে সারা জীবন আর বিয়ে করতে পারবে না। ওই ছোট্ট বাচ্চা মেয়েটি সাদা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াবে, চিন্তা করে দেখো কতটা প্যাথেটিক, ঠিক আছে। সে কোনো রকম রঙিন জামা কাপড় পরতে পারবে না, সাজতে পারবে না। ওই ছোট্ট বাচ্চা মেয়েটি খেলাধুলো করতে পারবে না, তার মাথা মুড়িয়ে দেওয়া হবে, তার মাথায় একটা চুল রাখা হবে না, ঠিক আছে, যাতে তাকে দেখতে সুন্দর না লাগে। তার প্রচুর নিয়ম কানুন থাকবে, তাকে একাদশীর দিন কোনো জল না পান করে, মানে জল পর্যন্ত খাওয়ার তার পারমিশন থাকবে না, নির্জলা উপবাস করতে হবে। তার খাবার দাবারও খুব সীমিত তাকে দেওয়া হবে, যেন বিধবার আগেকার দিনে খেত, খুব সামান্য হবিষ্যি টাইপের খাবার তাকে দিতে হবে। সে মাছ মাংস আর কোনোদিন খেতে পারবে না। ওইটুকুনি ছোট্ট বাচ্চা, সে কি বোঝে? সে তো খেলাধুলো করার বয়স, তাকে ওইটুকুনি অবস্থায় ছোট বাচ্চা মেয়েকে একটা বুড়ো মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিল যে মরতে চলেছে। এবার সেই যে মানুষটা, সেই মানুষটা মরে যাওয়ার পরে এই বাচ্চা মেয়েটা হচ্ছে বিধবা, সে জীবনের কিছুই বোঝে না। তো উনি কি করলেন, উনি এমন একটা আইন পাশ করালেন, সেই সময় সমাজের সঙ্গে লড়ে, সমাজ তখন খুব গোড়া, ঠিক আছে, তারা মেয়েদের কোনো রকম পারমিশন দেয় না, কোনো অনুমতি দেয় না। সেই সময় সবার সঙ্গে লড়ে উনি একটা আইন বানালেন। কি আইন? যে আইনটা পাশ করালেন উনি, তখনকার ব্রিটিশ যে ইয়ে ছিল, প্রশাসন ছিল, তাদের দিয়ে পাশ করালেন, যেটা বিধবা পুনর্বিবাহ, অর্থাৎ এই ছোট ছোট বাচ্চা যে বিধবা আছে তাদেরকে আরেকবার বিয়ে করার পারমিশন, যাতে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। বুঝতে পারছো? বিশাল চেঞ্জ আনলো ওই জিনিসটা। তখনকার মানুষ কিন্তু ওনার এগেনস্টে খুবই, সবাই এমন নয় যে সবাই খুব খুশি হয়েছিল বা খুব সাপোর্ট করেছিল, ওনার বিরুদ্ধে প্রচুর লোক ছিল, হিন্দু সমাজের বড় বড় মাথারাও ছিল ওনার এগেনস্টে।
উনি সবার সঙ্গে লড়াই করেছেন, দিয়ে এই পার্টিকুলার আইনটা উনি পাশ করিয়েছেন, বিধবা পুনর্বিবাহ। ওকে, আচ্ছা এমন আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, একটা মজার কথা বলি। অনেক সময় কি হয়, আমরা তোমাকে বলি যে এটা করো, ঠিক আছে, তোমার এটা করা উচিত, কিন্তু আমি নিজের লাইফে ওটা করি না, ঠিক আছে, এটা বইয়ের মধ্যে নেই, আমি একটা এক্সট্রা জিনিস বলছি। দেখবে অনেক সময় আমরা একটা পার্টিকুলার জিনিস যদি চালু করি, ধরো তোমাকে বললাম তুমি এই জিনিসটা করো না, ঠিক আছে, এটা একটা খারাপ জিনিস, এটা করো না, অথচ আমি নিজেই সেটা করি, তাহলে তো সেটা খারাপ, তাই না? তো অনেক সময় দেখা যায় বড় বড় সমাজ সংস্কারকরা বা বড় বড় মানুষেরা অনেক কিছু নিয়ম কানুন তৈরি করে, কিন্তু নিজেরা সেটা ফলো করে না। ওনার ক্ষেত্রে কিন্তু সেই জিনিস হয়নি, উনি নিজের ছেলের সঙ্গে ফার্স্ট বিধবা বিবাহ করিয়েছিলেন, ওনার ছেলের সঙ্গে প্রথম একটি মেয়ের সঙ্গে, মানে যে মেয়েটি ছোটবেলায় বিধবা হয়ে গেছে, এরকম একটি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন নিজের ছেলেকে। তখন থেকে স্টার্ট হয় এটা, বুঝতে পারছো? তো এটা একটা বড় ব্যাপার, বিধবা পুনর্বিবাহ প্রবর্তন এবং বাংলা ভাষা সাহিত্যের সংস্কারে। এবার বাংলা ভাষা সাহিত্যের ব্যাপারে আসি। ছোটবেলায় তোমরা একটা বই পড়েছো কিনা জানি না, যেটা না বর্ণ পরিচয়, পড়েছো? বর্ণ পরিচয় বাংলা, বাংলা বর্ণ পরিচয় আমরাও ছোটবেলায় পড়েছি, আমার বাবা মারাও ছোটবেলায় পড়েছেন, ঠিক আছে। আমি জানি না তোমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো এটা ছোটবেলায় তোমরা পড়েছো কিনা বাংলা ভাষাতে, অ আ ক খ শেখার জন্য, ঠিক আছে। এখন তো নানা ধরনের বই উঠেছে, কিন্তু সেই সময় শুধু ওইটাই পাওয়া যেত, ঠিক আছে, একটা টাইম আগে সমস্ত ইয়েতে এই বইগুলো অ্যাভেলেবেল ছিল, বর্ণ পরিচয়। তো এইভাবে উনি আস্তে আস্তে সবার মধ্যে পড়াশুনো বা শিক্ষার উনি প্রচার করেন, ঠিক আছে, সাহিত্যের সংস্কার করেন, নতুন ধরনের সাহিত্যে লেখা। তার আগে যে সাহিত্য হতো সেটা এত সোজা ছিল না, সেটা একটু কঠিন ভাষা থাকতো, ফলে নর্মাল যে মানুষ, আমরা যে সমস্ত, আমরা যারা বাংলা পড়তে পারি, তারা পড়তে গেলে মনে হতো এটা খুব ডিফিকাল্ট, খুব কষ্টদায়ক, বাংলাটা খুব শক্ত, কিন্তু উনি সেটা সহজ করে দেন আর গদ্যের প্রচলন করেন। প্রথম ভালো, মানে ভালোভাবে ভালো ভাষায়, সহজ ভাষায় গদ্য লেখেন। আমি ওনার শিক্ষা দর্শনে আসছি, নেক্সট পয়েন্ট হচ্ছে ওনার শিক্ষা দর্শন, ঠিক আছে। ওনার শিক্ষার ক্ষেত্রে কি ভাবভঙ্গি ছিল, কি চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে, তোমরা চাইলে লিখতে পারো এই পয়েন্টগুলো। এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মানবতাবাদ ও যুক্তিবাদ। মানে কোনো কিছু বানিয়ে বলা নয়, সবকিছু কোনো না কোনো কারণ থাকে, কোনো যুক্তি থাকে, কোনো কিছু যে হচ্ছে তার পিছনে একটা যুক্তি থাকে, কেন এটা হচ্ছে তার পিছনে একটা কারণ থাকে। তো শিক্ষার ব্যাপারে যে চিন্তা ভাবনা তার, তার পিছনে ছিল তার যুক্তি, বিজ্ঞান মনস্কতা ও মানবিকতা, মানুষের ভালোর জন্য শিক্ষার প্রসার, ঠিক আছে, যাতে সবার ভালো হয়, তার বিজ্ঞানসম্মত ভাবে পড়াশুনো করা, বিজ্ঞানকে ভাষার মধ্যে ঢোকানো, ভাষার মধ্যে ইনক্লুড করা। তো এই হচ্ছে ফার্স্ট পয়েন্টটা, মানবতাবাদ ও যুক্তিবাদ। তো আমরা বলছি বিদ্যাসাগরের শিক্ষা দর্শন সম্পর্কে, শিক্ষা দর্শনের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মানবতাবাদ ও যুক্তিবাদ। তিনি যে চিন্তা করেছেন মানুষের মধ্যে শিক্ষার প্রসারে, তার মধ্যে কি ছিল, যুক্তি ছিল, বিজ্ঞান সম্পর্কে চিন্তা ভাবনা ছিল, এবং কি ছিল, মানবিকতা, মানুষের জন্য চিন্তা করা। এটা ফার্স্ট পয়েন্ট। কাইন্ডলি আমি কিন্তু কোশ্চেন করব, এখন যারা চুপচাপ শুনছে তাকে কিন্তু লাস্টে কোশ্চেন করব, কোন কোন পয়েন্ট ছিল বলো, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আসছি আমি, সকলের জন্য শিক্ষা। ওই যে বললাম ওই সময় কি ছিল, মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থার বাইরে রাখা হতো, মেয়েরা থাকবে ঘরে অন্দরমহলে, সংসার সামলাবে, রান্না বান্না করবে, বাচ্চা মানুষ করবে, তাদের পড়াশোনা করার অধিকার ছিল না, ঠিক আছে। কিন্তু এই সময় উনি সবার জন্য চিন্তা করেছেন, তিনি মনে করতেন জাতিভেদ লিঙ্গভেদ না করে শিক্ষার সুযোগ সকলের পাওয়া উচিত। তখন কি হতো, পড়াশোনার সুযোগ কাকে দেওয়া হতো, যারা উচ্চ শ্রেণীর লোকে, অর্থাৎ ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়, যারা উচ্চ বর্ণের লোক থাকতো তাদেরকে দেয়া হতো,
ঠিক আছে। এবার যারা নিম্নবর্ণের লোক থাকতো তাদেরকে এতটা অ্যালাউই করা হতো না, তারা পড়াশোনা করতেই পারতো না। ঠিক আছে, এই সময় তিনি চিন্তা করেন যে জাতিভেদ না করে সবাইকে পড়াশোনা শেখানো উচিত। ঠিক আছে, লিঙ্গভেদ কেন বলছে? কারণ শুধু ছেলেদের পড়াশোনা শেখানো হতো, ছেলেদের অধিকার ছিল, মেয়েদের অধিকার ছিল না। ঠিক আছে না? তো উনি প্রথম বলেন যে জাতিভেদ প্রথা না মেনে, অর্থাৎ সবাইকে শেখানো উচিত এবং ছেলে মেয়ে বিচার বিবেচনা না করে ছেলে মেয়ে সবাইকে শিক্ষার সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে সকলের জন্য শিক্ষা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। এবার আমি আসছি 3 নম্বরে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা মনে করি যে এই যে সমস্ত মনীষীরা আমাদের নারীদের মধ্যে শিক্ষা ব্যবস্থার প্রচার করেছেন, তার মধ্যে অন্যতম সব থেকে বলতে পারি সব থেকে বেশি কাজ করেছেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী শিক্ষা বিস্তার, সমাজে নারীদের পিছিয়ে থাকার কারণ কি ছিল? পড়াশোনাই শেখানো হতো না, বাড়ির ভিতরেই থাকতে হতো, তাদের কোনো অধিকারই দেয়া হতো না। ঠিক আছে না? তো সমাজে নারীদের পিছিয়ে থাকার কারণ ছিল শিক্ষার অভাব, তাদের শিক্ষা দেওয়া হতো না, তাদের পড়াশোনা করার সুযোগ হতো না। আর 1 নম্বর তো তারা অ্যালাউড ছিল না যে তারা কোনো গিয়ে কোয়েড স্কুলে পড়তে পারে। ঠিক আছে, তাদের জন্য আলাদা স্কুল প্রতিষ্ঠা করা, আলাদা তাদের সুযোগ দেওয়া, যাতে তারা আলাদা হয়ে পড়তে পারে। তখনকার দিনে তো এরকম অ্যালাউড ছিল না যে ছেলে মেয়ে একসঙ্গে পড়বে। ঠিক আছে, এখন তো এটা খুব কমন, তখন তো এরকম ছিল না। তো সমাজে নারীদের পিছিয়ে থাকার কারণ কি ছিল? শিক্ষার অভাব, তাদের পড়াশোনা শেখার সুযোগ দেওয়া হতো না। তাই তিনি এটাকে গুরুত্ব দেন এবং তাদের জন্য অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর পয়েন্টে আমরা আসছি, যেটা হচ্ছে নৈতিক শিক্ষা। নৈতিক মানে নীতিগত, মানে আমাদের কি করা উচিত, কোনটা রাইট কোনটা রং, কোনটা ঠিক কোনটা ভুল। মানবিকতার দিক থেকে একজন মানুষ হিসেবে আমরা কোনটা ঠিক বলে মনে করি, কোনটা ভুল বলে মনে করি, আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের এথিক্যাল ভ্যালুস, ওকে, সততা, আমাদের অনেস্টি, সহানুভূতি, সিম্প্যাথি ও কর্মনিষ্ঠা। ওকে, কর্মনিষ্ঠা, যেখানে আমি আমার পুরো ডিভোশনটা, আমার পুরো ডেডিকেশনটা আমার কাজের উপর থাকবে। তো আমরা মানুষ হয়ে আরেকজন, মানে এই যে মানবিক যে গুণগুলো আমাদের, সেগুলোর ওপর আমরা গুরুত্ব দেব এবং আমরা সৎ পথে চলবো, সহানুভূতিশীল হব অন্য মানুষের প্রতি এবং আমরা কাজের প্রতি নিষ্ঠা দেখাবো। বন্ধ কর না, খুলে বন্ধ। সো এটা আমরা বুঝতে পারলাম। সরি ফর দ্য ইন্টারাপশন। শিক্ষা ক্ষেত্রে অবদান, পয়েন্টগুলো কাইন্ডলি লিখে নাও। আগের পয়েন্টটা কি লিখবে? আগের পয়েন্টটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা। এবার আমি যাচ্ছি শিক্ষা ক্ষেত্রে অবদান। এই মানুষটার শিক্ষা ক্ষেত্রে কি কি অবদান ছিল, ঠিক আছে, কি কি করেছিলেন উনি। বাংলা গদ্য, এই একটু আগে বললাম না, বাংলা গদ্য তার আগে পড়তে গেলে তোমাদের একদম দাঁত ফাত খুলে যেত, এত কঠিন ভাষা ছিল। উনার আগে বাংলা গদ্য যে সমস্ত কবিরা, যে সমস্ত লেখকরা লিখেছেন, ওই বাংলা গদ্য এত কঠিন ভাষা, এত যুক্তাক্ষর, যে ওগুলো পড়ে তার মানে বুঝে তুমি তার থেকে তুমি তাকে বুঝতে, মানে তুমি তাকে ফিলই করতে পারবে না গল্পটাকে, এত কঠিন তার ভাষা। তো কোনো লাভ হতো না, নর্মাল মানুষ পড়ে বুঝতে পারতো না, যারা একটু বেশি পড়াশোনা জানে তারাই বুঝতে পারতো। আর তখনও তো এতটা শিক্ষার প্রসার হয়নি। ঠিক আছে না? তো এরকম ক্ষেত্রে উনি কি করলেন, উনি কিছু বাংলা গদ্যের উনি কিছুটা সোজা করে দিলেন, সরলীকরণ করলেন। সরল মানে সোজা করে দেয়া, বাংলা গদ্যটাকে
সোজা ভাষায়, সরল ভাষায় লেখা, সহজ ভাষায় লেখা। উনার লেখা বর্ণ পরিচয়, এটাই আমি তখন বলছিলাম, আমরাও ছোটবেলায় পড়েছি বর্ণ পরিচয়, ও অ আ ক খ নিয়ে, ঠিক আছে, কিভাবে শব্দগুলো ফর্ম করে, কিভাবে শব্দগুলো গঠন করে। তো বর্ণ পরিচয়, করুণাট্যে বলে একটা বই, এগুলো তার রচিত পাঠ্যপুস্তক, এগুলো পড়াশোনার বই, স্কুলে ব্যবহার হতো, ঠিক আছে, বাংলা ভাষাকে সুসংগঠিত করে এগুলো, ঠিক আছে। উনি এরকম অনেক বই লিখেছেন যে বইগুলো কি করছে, আমাদের বাংলা ভাষাকে সুন্দর করে তৈরি করছে, সুন্দর করে গঠন করছে। তার আগে বাংলা ভাষা খুব কঠিন ছিল, মানুষ নর্মালি বই পড়তে পড়ে বুঝতে পারতো না, এত কঠিন ভাষা ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা তখন বললাম, বহু বালিকা বিদ্যালয় ও সংস্কৃত কলেজের উন্নয়ন। সংস্কৃত কলেজ যেটা ছিল সেটার অনেক উন্নতি তিনি করেছিলেন। এছাড়া অনেক বালিকা বিদ্যালয় খুলেছিলেন মেয়েদের জন্য, অনলি গার্লস, গার্লস স্কুল, লট অফ গার্লস স্কুল। তখন মেয়েদের ওই যে অন্য ছেলেদের সঙ্গে পড়বে না, আলাদা করে রাখতো, যেহেতু সেহেতু কোয়েড স্কুলে পড়ে তো লাভ নেই, কোয়েড স্কুলে পাঠাতো না তো পেরেন্টসরা, ঠিক না, বাড়ির লোকজন তো অ্যালাউই করতো না, কিন্তু শুধু যদি গার্লস পড়ে তাহলে তো অ্যালাউ করবে, সেই জন্য গার্লস স্কুল হলো, অনলি গার্লস স্কুল, ঠিক আছে, সেখানে শুধু মেয়েরা পড়ে। তখন বাড়ির লোকজন অ্যালাউ করতে শুরু করলো, ঠিক আছে না, আস্তে আস্তে এই বালিকা বিদ্যালয়গুলিতে মেয়েরা ভর্তি হতে শুরু করলো, মেয়েরা স্কুলে যেতে শুরু করলো, পড়াশোনা পেলো, ঠিক আছে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিধবা পুনর্বিবাহ আইন 1856, ডেটটা লিখে রাখো, ইয়ারটা লিখে রাখো, 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন প্রণয়ন করা হয়। এই সময় উনি নেতৃত্ব দেন। কিভাবে নেতৃত্ব দেন জানো? এই আইনগুলো তখন কে প্রণয়ন করতো, কে বানাতো? এখন তো আইন কিভাবে হয় আমাদের, এখন তো আমাদের সংসদে এগুলো পাশ করতে হয়, তাই তো, আইন পাশ করতে হয়। তখন তো এরকম ব্যাপার ছিল না, তখন তো ব্রিটিশরা এই আইনগুলো তৈরি করতো, রাইট। তো এই ব্রিটিশরা যে আইনটা তৈরি করবে, তুমি যদি গিয়ে বলে এই আইনটা তৈরি করো, তৈরি করবে? তো তখন হিন্দু ধর্মে এরকম কোনো কিছু ছিলই না, বিধবা পুনর্বিবাহ, বিধবারা আরেকবার বিয়ে করতে পারে, এরকম কিছু মেনশন যে আছে সেটা নিয়েই কোনো রকম ডিসকাশন কেউ করতো না, ঠিক আছে। তখন সবাই চাইতো যে এই সব বাচ্চাগুলো, যেগুলো ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের বিধবা হয়ে গেছে, তারা বাড়িতে এরকম সারা জীবন এরকম একাই থাকবে, তারা সারা জীবন এই সমস্ত কড়া নিয়ম কানুন মেনে চলবে, ঠিক আছে না। কিন্তু হিন্দু শাস্ত্র খুঁজে বিধবা পুনর্বিবাহর কোনো মানে আমাদের শাস্ত্রে কোথায় উল্লেখ আছে সেটা বের করে, সেটা প্রমাণ করে, লোকজনের সমর্থন নিয়ে, তাতে অনেক লোকের সিগনেচার নিয়ে, যে সমস্ত হিন্দুদের বাড়িতে ধরো এরকম মেয়ে আছে, ছোট বাচ্চা মেয়ে, তার বিধবা হয়ে গেছে, সেটা দেখে কষ্ট লাগে, তো তারা কি করেছে, তারা এটাকে সমর্থন করেছে। আবার কিছু দল আছে যারা চরম গোড়া, খুব কট্টর লোক, তারা এটার বিরোধিতা করেছে, না এরকম নিয়ম করা যাবে না, এরকম আইন করা যাবে না। তাদের সঙ্গে লড়াই করতে হয়েছে সমাজের এইসব মানুষদের সঙ্গে, এরা অনেক বড় বড় মানুষ ছিল, তাদের সঙ্গে লড়াই করে এই আইনটা প্রণয়ন করতে হয়েছে, এই আইনটার জন্য অনেক লড়াই করতে হয়েছে, বুঝতে পারছো। এরকম না যে আজকে ডিসাইড করলো আজকে চলো আইন গিয়ে বানিয়ে দাও, এভাবে হয়নি, একদিনে হয়নি এটা, ঠিক আছে। এই অনেক লড়াইয়ের পরে এই আইনটা প্রবর্তন হয়েছে 1856 সালে। সাধারণ শিক্ষার প্রসার, দরিদ্র ছাত্রদের সহায়তা, উনি খুব দয়ালু ছিলেন, ঠিক আছে, অত্যন্ত দয়ালু একজন মানুষ, যেখানে যে বিপদে থাকতো তাকে সাহায্য করতেন। তোমরা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছো? উনি একজন বিখ্যাত কবি ছিলেন, মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত একবার বিদেশে গিয়ে খুব বিপদে পড়েছিল, উনি সব পয়সা করে ফুরিয়ে গেছিলেন, উনি প্রচন্ড বেহিসাবি খরচ করতেন। ওনার যখনই পয়সার দরকার হতো উনি নাকে বলতেন উনি টাকা পাঠাতেন এখানে, তুমি পাঠাবে, যদি কেউ তোমার বন্ধু বিপদে পড়ে বিদেশে গিয়ে, খুব কম লোকই পাঠাবে টাকা, ঠিক আছে না, উনি কিছু চিন্তা ভাবনা না করে উনি টাকা পয়সা পাঠিয়ে দিতেন ওনাকে, ঠিক আছে। এভাবে প্রচুর লোককে সাহায্য করেছেন। গরিব ছাত্র ছাত্রীরা আছে, ঠিক আছে, গরিব ছাত্র ছাত্রীরা যারা পড়াশোনা করতে পারে না তাদের সহায়তা করেছেন, পাঠ্যপুস্তক রচনা করেছেন, বিদ্যালয় তৈরি করেছেন, সাধারণ যে শিক্ষা, মানুষের মধ্যে যে শিক্ষা তার প্রসারে সাহায্য করেছে, ঠিক আছে। তাহলে
যে সমস্ত গরিব ছাত্ররা ছিল যারা পড়াশোনা করতে পারে না, টাকার অভাব, তাদেরকে টাকা দিয়ে হেল্প করেছেন। পাঠ্যপুস্তক, যে সমস্ত টেক্সট বুক, ওগুলো তৈরি করেছেন, ওগুলো রচনা করেছেন। আর বিভিন্ন জায়গায় বিদ্যালয় স্থাপন করেছেন। বিদ্যালয় মানে স্কুল। এবার আমরা পয়েন্টে আসি। এই পয়েন্টগুলো লিখে নাও, এটা ইম্পর্টেন্ট। উনার কি কি সমাজ সংস্কারমূলক কাজ ছিল? আমি ওয়েট করছি, এই 4টা পয়েন্ট লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এক্সপ্লেন করবো এরপর। প্রথম পয়েন্ট, বাল্য বিবাহের বিরোধিতা। একটু ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার এগেনস্টে উনি মানুষের মধ্যে প্রচার করেছেন যে এইটুকুনি ছোট বাচ্চার বিয়ে না দেওয়ার দরকার নেই। এখনো ত্রিপুরায় অনেক জায়গায় কিন্তু ছোট বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যায়, তখন 14-15 বছর মেয়েদের বিয়ে হয়ে যায়, ঠিক আছে? তখন আরো ছোট বাচ্চাদের বিয়ে হতো, 7, 8, 6, 7, 8, 9 ছোট ছোট বেবিদের বিয়ে হয়ে যেত, বাচ্চা মেয়েদের দেখে বিয়ে দিয়ে দিত। এই বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন। ওইটুকুনি বাচ্চা মেয়ে, এরা তো বিয়ের কিছু বোঝেই না। তখনকার দিনে এরকম ছিল সমাজ যে ওই ছোট বাচ্চা মেয়েগুলোর বিরোধ, মানে বিয়ে যদি না হয় একটা বয়সের পর, মানে ছোট বাচ্চা মেয়ে, তার বিয়ে হয়নি, তার ফ্যামিলিকে সমাজ থেকে একঘরে করতো, কেউ কথা বলতো না, তাদের সঙ্গে কেউ খাওয়া দাওয়া করতো না, তাদেরকে কোনোভাবে নিমন্ত্রণ করতো না, তাদের কোনো কিছু বিক্রি করতো না। ধীরে ধীরে কি হতো, তার ফ্যামিলি সাপ্রেস হয়ে তখন বাধ্য হয়ে তার বিয়ে দিয়ে দিতে বাধ্য হতো, ঠিক আছে? তো একঘরে করতো সমাজে, এটাকে বলে একঘরে করা। এই জন্য একঘরে হয়ে যাওয়ার ভয় সবাই কি করতো, নিজের ছোট বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিত কম বয়সে। এটার উনি বিরোধিতা করেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বাল্য বিবাহের বিরোধিতা। যে আইনটা বললাম, বিধবা পুনর্বিবাহ আইন, কত সালে পাশ হয়েছে? আনঙ্গ মোহিনী, কত সালে পাশ হয়েছে? মন দিয়ে শুনছে, কারোর মনে নেই। কত সালে পাশ হয়েছে আইনটা? बस क्वेश्चन पूछो तो कोई आंसर नहीं दे पाता। বরকাঠাল বয়েজ কত সালে পাস হয়েছে? एक दूसरे को पूछ रहे, तुझे याद है? बॉर्जोला बिना पानी, आप ही एकलौते लिख रहे हो बेटा। सब बोलने की कोशिश कर रहे हैं यार, बताओ कौन सा यार में? अच्छा एक साथ बात करोगे, अनुंग मोहिनी एक साथ बात करोगे तो हम कैसे सुने? हाँ म्यूट हो जाओ, बहुत अच्छी बात है। हाँ मैंने बंगाली में लिखा, इंग्लिश में भी लिख दूं? कुछ लोगों को पढ़ना नहीं आता। 1856, 1856। ओके, तो ये जो कानून था विधवा लोगों की दूसरी शादी करने के, वो 1856 को पास हुआ, ठीक है? 1856 সালে এই আইন প্রণয়ন হয়েছিল। নারী অধিকার রক্ষা, थर्ड पॉइंट है कि वुमेन्स राइट का प्रोटेक्शन करना। वुमेन्स का क्या राइट है? पढ़ाई के राइट है, ठीक है? उनकी जिंदगी सही तरीके से जीने का राइट है, वो सारे जो अधिकार होता है, ठीक है,
वो सब कुछ उन्होंने प्रोटेक्ट करने की कोशिश की। और फोर्थ पॉइंट, इक्वल राइट्स, हर जाति में इक्वल राइट्स, कोई बड़ा कोई छोटा नहीं होता, हम सब सेम है। तो हम सबको जो राइट है, जो अधिकार है, वो तो सेम होना चाहिए ना, हमारे कॉन्स्टिट्यूशन में है ना राइट टू इक्वलिटी, तो हमें तो इक्वल राइट मिलना चाहिए ना, सब लोगों का इक्वल राइट होना चाहिए, है ना। तो यहाँ देखो, समोधिकार, समो अधिकार माने समान अधिकार, सब लोगों को इक्वल राइट्स होना चाहिए, चाहे हमारा जात कुछ भी हो, हमारा कास्ट कुछ भी हो, ठीक है। वॉट एवर वी हैव द कास्ट, क्रीड और द रिलीजियन, वी विल नॉट बी डिस्क्रिमिनेटेड ऑन द बेसिस ऑफ इट, ओके। सो हम सब लोगों को इक्वल राइट्स मिलना चाहिए, আমাদের সবার সমান অধিকার পাওয়া উচিত। তো উনি সমস্ত মানুষের সমান অধিকার নিয়ে কথা বলেন। নট অনলি দ্যাট, ছেলে এবং মেয়েদেরও সমান অধিকার নিয়ে কথা বলেন। সমতা ভিত্তিক সমাজ গঠন, সমতা যেখানে ইকুয়ালিটি থাকবে এমন ধরনের সমাজ উনি গঠনের কথা বলেন। अभी क्वेश्चन में आ रहे हैं, ठीक है, बोलो। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল কি? কত? Very nice, good, very nice, good, good, good. Next, विद्यासागरेर जन्मस्थान कोथाय? कहाँ उनका जन्म हुआ था? वेस्ट बंगाल के मेदिनीपुर जिला में एक गांव है, उस गांव में उनका जन्म हुआ था। क्या नाम है गांव का? इस गांव का नाम है, याद रखना, ठीक है, वीर सिंह। वीर मतलब ब्रेव और सिंह मतलब लायन, एक ब्रेव लायन की तरह ये आदमी था, ठीक है। तब की समाज में वो दहाड़ता रहता था, एकदम सब लोगों के खिलाफ एक नया रूल चालू किया, एक सब गर्ल्स लोगों को बहुत सारा अधिकार दे दिया उन्होंने। जो कट्टर समाजवादी था उनको अगेंस्ट में जाके उनके साथ लड़ाई करके उन्होंने एक के बाद एक नया झंडा गाड़ दिया अपना, वो एक वुमेन्स राइट का, वुमेन्स एजुकेशन का, विडोरी मैरिज का, एवरीथिंग, ओके। सो the place where he was born is called Veer Singho, okay. option কেন हुआ? Oh, Veer Singho. The spelling here is not correct. Let me write it. Boy Dirghi, Veer Singho. Okay. So, next question. কোন গ্রন্থের জন্য বিদ্যাসাগর বেঙ্গলি শিয়ার হিসেবে পরিচিত? He wrote a book. For the book he is very much famous. Which is the base of education in the school life for Bengali literature, obviously for Bengali literature. Yes, Ananga Mohini is raising hand, so the chance goes to Ananga Mohini. Yeah, बोल दो, हाथ हिला रहे हो, आंसर तो दो। सब लोग मिलके हाथ हिला रहे हैं, लोग ये लोग सोच रहे, हाँ ये लोग बोलने वाले हैं मुझे लगता है। मैं ही बता देती हूँ, अभी थोड़ी देर पहले मैंने बताया था, ये बुक हम लोगों ने स्कूल में पढ़ा है, ये देखो,
বর্ণ পরিচয়। नेक्स्ट तो दिखाई दे रहा है, सब लोग ने देख लिया, मैं नहीं पूछूंगी इसे, ये लोग चीटिंग करने वाले हैं, मुझे पता है। ठीक है, ठीक है, ये तो वर्ण परिचय हो गया, ये मैंने बचपन में पढ़ा था, मेरे को भी एक बुक था वर्ण परिचय का, उसमें अ क ख लिखा हुआ रहता था। ठीक है, কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাসাগর অধ্যয়ন করেন? কোথায় উনি পড়াশোনা করেন, সরি অধ্যয়ন করেন, হ্যাঁ অধ্যাপনা যদি বলতো তাহলে পড়াতেন, ওকে। অধ্যয়ন মানে নিজে পড়াশোনা করেন, संस्कृत कॉलेज, ओके। ये मैंने थोड़े देर पहले मैंने बता दी थी पढ़ाई के टाइम में। विद्यासागरेर प्रकृत पदवी की छिलो, व्हाट इज हिज रियल सरनेम? सब लोग एक साथ बात करो, मुझे कुछ भी सुनाई नहीं देगा, सब कैओस लगता है मुझे। एक आंसर दो, सब लोग एक साथ नहीं, एक रूल बनाते हैं, सिर्फ एक इंसान आंसर देगा, और आप लोग बहुत देर से ऐसे बात कर रहे हो, थोड़ा सा इन लोगों को भी चांस दिया जाए। मेरा गॉड गर्ल्स, मैडम ने देख लिया, अब वो लोग भाग रहे हैं उठ के। मेरा घर गर्ल्स, छोड़ो, बॉर्जोला बिना पानी, आप बता सकते हो उनका रियल सरनेम क्या था? अभी थोड़ी देर पहले मैंने एक्सप्लेन करने के वक्त ये बताया था, 2-3 बार बताया था एक्चुअल सरनेम क्या था उनका। किसी को याद नहीं? और क्या क्या स्कूल है दिखाओ तो मुझे, और क्या कॉलेज है इनका? ये है, हाँ यहाँ अनपिन कर दो, अनपिन कर दो, वही बेहतर है। तभी भी दिखाई नहीं दे रहा है, वो लोग वीडियो ऑफ करके रखे ताकि मैम क्वेश्चन ना कर पाए। कितना चालू हो आप, यहाँ से दिखा, इधर इधर, हाँ बोलो राम कोबरा, कुछ आंसर है आपके पास? नीचे बेलकुम्बारी, नौलछर, नौलछर तो पूरा बंगाली मीडियम है, आपको पता नहीं है? ईश्वर चंद्र का एक्चुअल सरनेम क्या है? थोड़ी देर पहले आपको बताया था, बंदोपाध्याय, अभी याद आया, बंदोपाध्याय, बैनर्जी बंदोपाध्याय, शॉर्ट में कहते बनर्जी, एक्चुअली बंदोपाध्याय, ठीक है, याद रहेगा ना, ईश्वर चंद्र बंदोपाध्याय। उनका नाम तो विद्यासागर नहीं था, उनका नाम ईश्वर चंद्र बंदोपाध्याय था। तो किसने उसे ये जो बंदोपाध्याय है, ये सॉरी बंदोपाध्याय को ये विद्यासागर बना दिया? मतलब विद्यासागर उनको एक टाइटल दिया गया, किसने बोला? पर पहली बार किसने उन्हें ये टाइटल दिया, किसने उन्हें विद्यासागर बनाया? Who said for the first time that he is विद्यासागर? কে উনাকে বিদ্যাসাগর উপাধিটা দিয়েছিল, প্রদান করেছিল মানে দিয়েছিল? बोलो बेलकुम्बारी, अभी वीडियो ऑन किया है ये लोगों ने, अच्छा ठीक है, बताओ विद्यासागर उपाधि उनको किसने दिया था? वेरी नाइस, गुड। कॉलेज, चलो नेक्स्ट बार। ये वाला मैं क्वेश्चन नहीं पूछ रही हूँ क्योंकि मैंने 10 बार इसको एक्सप्लेन कर दिया है आपको। কোন আইন প্রণয়নে বিদ্যাসাগরের অবদান সবচেয়ে উল্লেখযোগ্য? বিধবা পুনর্বিবাহ আইন 1856, এটা ভুলবে না, এটা খুব ইম্पोर्टेंट। ये क्वेश्चन मैं पूछ नहीं रही हूँ क्योंकि मैंने 10 बार एक्सप्लेन किया है। করুণালয় বলা হয় কাকে?
आलोय मतलब क्या मतलब होता है आलोय? करुणा तो समझते हैं, दया, करुणा। विद्यासागर। गुड, ये करेक्ट आंसर है। वेरी गुड। अच्छा, तो ये हम असले पढ़ लिया, राइट? वेरी नाइस। विद्यासागर हमने पढ़ लिया। ফার্স্ট जो एकक था, एकक প্রথম একক, তা কার সম্পর্কে ছিল? এটা তো দ্বিতীয় একক, আগেরটা কার সম্বন্ধে ছিল? राजा राम मोहन राय। उन्होंने, अब उनके बारे में एक सवाल, बहुत ही इंपॉर्टेंट सवाल, पिछले दिन पढ़ा था ना उनके बारे में। अब मुझे बताओ कौन सा आइन उन्होंने प्रणयन करने में हेल्प किया, मतलब कौन सा आइन बनाने में हेल्प किया, बोलो। बस भूल गए, पिछले दिन पढ़े थे वो भूल गए। सिपाही विद्रोह सही आंसर दो। उन्होंने भी एक बहुत बड़ा आइन को चालू करने में हेल्प किया था, समाज के सब लड़के। तो वाला है, नाम बताओ। मेलाघर, सिपाही विद्रोह कहाँ से कहाँ चले आए हो तुम? 1857 में सिपाही विद्रोह हुआ था, और ये सिपाही विद्रोह जो है वो एक आंदोलन था। और मैं क्यों उसके बारे में बात कर रही हूँ? हम लोग तो एजुकेशन के बारे में बात कर रहे हैं, तो हिस्ट्री में क्यों जा रहे हो बार बार? उन्होंने सतीदाह प्रथा का प्रवर्तन किया था। सतीदाह प्रथा पता है क्या होता है? कौन मुझे एक्सप्लेन कर पाएगा? व्हाट इज सतीदाह? ये जो बोले थी ना, छोटे छोटे बच्चों के बूढ़े के साथ शादी करा देते थे, अब बूढ़ा 2 दिन बाद मर जाता था, उसके बाद क्या होता था आपको पता है? वो बूढ़ा का तो जलाया जाता था ना, क्रीमेटेरियम में ले जाते थे, शमशान में ले जाते थे, उसे जलाया जाता था। तो उस चिता में छोटी बच्ची को भी ऐसे डाल देते थे ताकि वो भी जल के मर जाए। क्यों? मैं बताऊं क्यों? एक्चुअली बूढ़े का जो प्रॉपर्टी है ना, उसके मौत के बाद उसके बीवी को मिलने वाला है। बीवी तो वो छोटा बच्चा है, अगर उसको भी मार दिया तो संपत्ति समाज का सब ले लेंगे, मिल बांट के खाएंगे। सब लोग ढोल नकारा बजाते बजाते सती है, चलो उसको प्रणाम करो, छोटी बच्ची है, उसे कुछ समझ में नहीं आता, उसको सजाया धजाया जाता था, ठीक है, लाल बनारसी साड़ी पर पहनाया जाता था, तो खुश हो जाती थी, उसको ले जाके सीधा आग में धकेल देते थे। बहुत खराब प्रथा था, बहुत सारे औरत का ऐसी मौत मिली, ठीक है। उसके बाद ये आदमी आया, राजा राम मोहन राय, उन्होंने इसको चेंज कर दिया। उन्होंने बचपन में देखा था किसी को, उनकी फैमिली में किसी को, उनकी बहुत फेवरेट किसी को ऐसे जलाया गया था, तो उन्होंने तब प्रतिज्ञा कर ली थी कि मैं जब बड़ा होऊंगा मैं इसको चेंज कर दूंगा ये नियम को। और उन्होंने लड़ाई की, और लॉर्ड विलियम बेंटिंग के मदद से उन्होंने ये प्रथा को बंद करने के लिए आइन बना दिया। तो औरत को कभी ये 2 आदमी के नाम इंडिया में अगर रहते हो तो भूलना नहीं चाहिए। एक नंबर तो ईश्वरचंद्र विद्यासागर, दूसरा है राजा राम मोहन राय। गर्ल्स ऑलवेज रिमेंबर दिस 2 पर्सन, वी शुड बी ग्रेटफुल टू हिम, ठीक है ना। हम लोगों को इनके पास ग्रेटफुल रहना चाहिए कि इन्होंने इतना कुछ किया। ओके, थर्ड में क्या है? थर्ड एकक द्वितीय अध्याय में क्या है? पहला तो राजा राम मोहन राय है, द्वितीय एकक में तो ईश्वरचंद्र विद्यासागर है, तृतीय में क्या है, थर्ड में क्या है? देखो पढ़ो और मुझे बताओ। नहीं है? रविंद्रनाथ ठाकुर। अच्छा, एक काम करते हैं, थोड़ा सा जस्ट स्टार्ट करेंगे, नेक्स्ट दिन से कंटिन्यू होगा रविंद्रनाथ। आप मुझे एक चीज बताओ कि रविंद्रनाथ ठाकुर के बारे में अगर हम डिस्कस करेंगे,
अभी पूछने वाली हूं मैं। रविन्द्रनाथ ठाकुर का लिखा हुआ कुछ भी बुक्स का नाम आप मुझे बता सकते हो? याद है कुछ? रविन्द्रनाथ ठाकुर को कौन से बुक के लिए नोबेल प्राइज मिली थी लिटरेचर में? चलो आंसर दो। बुक का नाम क्या है? अभी बीसी मोनू ने भी ज्वाइन किया है। हम अभी खत्म करने वाले, एजुकेशन पढ़ा रहे थे, सबके वास्ते नहीं है एजुकेशन, ठीक है? तो अभी छोड़ देंगे, पॉलिटी कंटिन्यू होगा, ठीक है? मैंने इन लोगों को क्वेश्चन किया है, ये इनका होमवर्क है। उन्हें 1913 को मिला था नोबेल प्राइज, किस बुक के ट्रांसलेशन, की इंग्लिश ट्रांसलेशन के लिए? क्या है मोहिनी? पता नहीं? हाय राम, ये आपका होमवर्क रहेगा, मैं आंसर नहीं बताऊंगी। नेक्स्ट दिन मैं टीचर को बोल दूंगी, अगर मैं पढ़ाई तो मैं पूछूंगी, और नहीं तो कोई और टीचर पढ़ाए तो उनको बोलूंगी आंसर पूछने के लिए। ये होमवर्क कैसा है? लिख के रखो क्वेश्चन, किस बुक के लिए मिला उन्हें नोबेल प्राइज, और नेक्स्ट दिन मुझे आंसर दोगे रिसर्च करके। ठीक है? ऑल द बेस्ट फॉर टुडे।